রায়ান বিস্মিত নয়নে স্থির হয়ে তাকিয়ে রইল শোভার মুখপানে। নিজের কান বোধহয় ভুল শুনল। বহুদিন হয়ে গেছে শোভা তো এমন মিষ্টি করে তার সাথে কথা বলে না। রায়ানের অবিশ্বাস্য চোখের চাহনির ভাষা শোভা নির্ভুলভাবে পড়ে ফেল। সে মুচকি এসে রায়ানের প্রশস্ত বুকে দুহাত রেখে রায়ানের চোখে চোখ রেখে বলল, বউ প্রেমালাপ করলে এমন বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয় নাকি বুকে টেনে নিতে? আপনার এমন বোকা স্বভাব আমি আগে কখনো দেখিনি। শোভার এমন ভুরু দুখানা দুলিয়ে এমন অবিশ্বাস্য প্রশ্ন ছুঁড়ে মারল রায়ানের দিকে। রায়ান ঠায় দাঁড়িয়ে। এখন অবিশ্বাস লাগছে সহধর্মিণীর এমন আচরণে। রায়ান একটু দ্বিধা করে বলল, এত সুন্দর করে তুমি তো আমার সাথে আর কথা বলো না, তাই একটু ভাবনায় পড়ে গেছিলাম। বহুদিন পর রায়ানের মুখে তুমি সম্বোধন শুনল শোভা। ইস, কি ভারী শোনায় মানুষটার কণ্ঠে এ ডাক। দুজনের দ্বন্দ্ব হওয়ার পর রায়ান সেই যে তুই ডাকা শুরু করছে, আর একবারও তুমি বলে ডাকেনি। শোভা হেসে বলল, আজ তুমি ডাকলে যে? রায়ান দীর্ঘশ্বাস ছাড়ল। বহুদিন পর তুমি আগের মতো কথা বললে তাই। শোভার চোখ জোড়া হৃদয়ের গভীর ক্ষতের কারণে বড় ক্লান্ত দেখালো। ঠোঁটের কোণে মিছে হাসি টেনে আফসোস স্বরে বলল, ইস, সব আগের মতো থাকলে কত ভালো হতো, তাই না রায়ান? আগের মতো আপনার প্রেমে মজে থাকতাম। হৃদয়ের তৃষ্ণা ছটপটে থাকতো শুধু আপনার ভালোবাসার জন্য। হৃদয়ের কোণে যন্ত্রণা তার বসত বাড়ি তৈরি করতে পারত না। যদি জানতাম না আমার স্বামী আমি ব্যতীত অন্য কোনো নারীকে ছুঁয়েছে, অন্য কোনো নারীর সঙ্গে রঙ্গ তামাশা করে সে হাত দিয়ে আমাকে ছুঁয়েছে, তাহলে আজ এত দ্বন্দ্বের পাহাড় তৈরি হতো না। আগে যেমন আপনার ভালোবাসার সুখের সাগরে ভাসতাম, এখনও তেমনই ভাসতে ইচ্ছা করে জানেন, কিন্তু পারি না। আবার দূরে থাকতেও পারি না। কি যে ভালোবাসার লোভ দেখালেন আমায়। আপনি অনেক চতুর রায়ান, তাই আমি বোকা শোভা ঠকে গেলাম। বোকা হয়ে ভুলের পাহাড় বানিয়েছি আমি। আপনি ঠিকই বলেছিলেন, আপনাকে বেশি জানা আমার একদম উচিত হয়নি। এসব অজানাই থাকা দরকার ছিল। রায়ান শোভাকে দু হাতে নিবিড়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। শোভা ক্লান্ত শ্বাস ছাড়ল বহু কয়। নিজের হাতে পোড়ানো কপালটা ঠেকালো রায়ানের বক্ষের বাম পাশটায়, যেখানে স্বামীর হৃদস্পন্দন কম্পন স্পষ্ট শুনতে পায়। শোভা ফের বলল, ভাগ্য ঠকালে বোধহয় এমন ব্যথাটা কম হয়, কিন্তু নিজে হাতে নিজের কপাল পোড়ালে ক্ষতটা যেমন গভীর হয়, তেমন ব্যথাটাও অসহ্যকর। নিরাময়ের ওষুধ কেবল একটাই, মৃত্যু। রায়ান চোখে শোভার কানে ধীর কণ্ঠে শুধল, তোরে এক কথা বোঝানোর পর বারবার এক বিষয় নিয়ে কেন অশান্তি করিস? শোন, আমার কাজ আবাসিক হোটেল। কত বিবাহিত পুরুষ এসে রং তামাশা করার জন্য মাইয়ে খুঁজে জানিস? সবার কান গরম হয়ে যায়। এসব বাক্য শোনার ক্ষমতা আজও হয়ে ওঠেনি তার। এক হাতে রায়ানের কালো রঙের জ্যাকেট মুঠোয় ধরে কাতর কণ্ঠে বলে, দয়া করে থামুন। রায়ান প্রতিবাদ জানাল, না, আজও শুনবি তুই। আমি তোরে সেদিনও কসম কেটে বলেছিলাম, আজও বলতেছি, কিন্তু আমি জানি তুই বিশ্বাস করবি না, আবারও ফ্যাস ফ্যাস করবি। ওইখানে কাজ করতে করতে বিয়ের আগে আমার নারীদোষ ছিল ঠিকই, কিন্তু বিয়ের পর ওইখানে কাজ করলো আমি আর কোনো মাইয়ারে ছুঁয়ে দেখিনি। তুই যা শুনছিস বিয়ের আগের ঘটনা, তোরে বারবার বলছি, কিন্তু না, তুই নাছোড়বান্দা, তেজ দেখাইতি, 2 দিন পর পর বাপের বাড়ি যাইতি। আমি জানি তোর বাপের বাড়ির লোক আমার জন্য তোরে নানা কথা শোনায়। তুই জোর করে বাপের বাড়ি গিয়া কথা শুনিস। রাগ হব না আমার? তোরে বুঝাইলে বুঝোস না, এই কারণে রাগ হইয়া আবার তোর ধারণায় সত্যি করলাম। শোভা ঘাড় বাঁকিয়ে রায়ানের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে হাসিতে নেহাত তাচ্ছিল্য করে হাসল, তা স্পষ্ট বোঝা গেল। সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। কোনো দিন আপনাদের নষ্ট ব্যবসার দায় আমার ঘাড়ে চাপিয়ে দিন। রায়ান শোভাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে লম্বা হয়ে শুধু শুধু বলল, তা দিব কোনো, যা সত্যি তাই বলছি। শোভা কোনো প্রত্যুত্তর করল না। দুজনে নিশ্চুপ হয়ে রইল বেশ কিছুক্ষণ। নতুন ভারী শাড়ি বেশি সময় পরে থাকা যায় না, শান্তিতে চলাফেরার ব্যাঘাত ঘটে। তার ভেতরে তার দুষ্টু ছেলে ঘুম থেকে জেগে উঠলে এই শাড়ি পরে সামলাতে গেলে হিমশিম খাবে। শোভা রায়ানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, নতুন শাড়ি পরে শান্তিতে চলাফেরা করা যায় না, খুলে ফেললাম শাড়ি। রায়ান শোভার দিকে তাকিয়ে কেমন কোমল কণ্ঠে ডাক ছাড়ল, আমার কাছে এসো। শোভা বাথরুমের রূপ দেখিয়ে চলে আসছে। রায়ানের কোমল কণ্ঠের ডাক উপেক্ষা করে
চুপচাপ রায়ানের পাশে গিয়ে বসলো। রায়ান শোভার নরম এক হাত কাছে টেনে নিল। শোভার নত হয়ে থাকা ব্যথিত মুখটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি মানি আমি তোমারে অনেক কষ্ট দিছি, কিন্তু কিছু কিছু কষ্ট তুমি নিজের দোষে পাও। আমি তোমারে বারবার বলি আমার পরিবারের কাছ থেকে দূরে থাকো, মাথা ঘামানোর প্রয়োজন নেই তোমার। এগুলো করো শুধু সবার চোখে দোষী হচ্ছে তুমি, ঘরের বউ তুমি, বাকি বউদের মতো তুমি থাকো, সবার সাথে হাসি খুশি থাকো। বাবা মা তোমার উপর অসন্তুষ্ট, মা তো রাগ করে ছাড়াছাড়ি কথা পর্যন্ত বলেছিল। শোভা বিস্মিত নয়নে রায়ানের মুখ পানে তাকালো। ছাড়াছাড়ি শব্দটা যেন তীক্ষ্ণ তীরের মতো মুখে গেঁথে গেল শোভার। যার জন্য ঘর হলো পর হলো, এখন সে মানুষ কি পর হয়ে যাবে? শোভা এবারে দীর্ঘশ্বাস ছাড়লো। কঠোরভাবে নিজের বুকের দহন সামলে বলল, তাহলে ছাড়লেন না কেন? ছাড়তে তো বিয়ে করিনি, আর সেটা তুমি জানো। আমি তোমারে ছাড়ুম না, তাই তো তুমি ইদানিং বেশি অশান্তি শুরু করছো। শোভা মৃদুস্বরে হাসলো। ঠিক আছে, আর অশান্তি করবো না। যেখানে সংসার করতে হবে অশান্তি করে লাভ নেই। আপনার মা তাড়িয়ে দিলে যাব কোথায়? আমার তো আর যাওয়ার জায়গা নেই। শোভার মুখে হাসি থাকলো, ভীষণ অসহায়তা নিয়ে কথাগুলো বলল। রায়ান শোভার দিকে হতভাবে তাকিয়ে বলল, তোমার থাকার জায়গা থাকলে তুমি চলে যেতা? শোভা বিস্মিত নয়ন রায়ানের বিস্মিত মুখটার দিকে তাকিয়ে ফির মৃদু হাসলো। রায়ানের গা ঘেঁষে শুয়ে পড়ল শোভা। রায়ানের বুকে কোনোই রেখে অর্ধভার ছেড়ে দিয়ে রায়ানের চোখে চোখ রাখলো। দুজনের চোখের পলক পড়ল না। শোভা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি রায়ান, বিনিময়ে আমি আপনাকে ভালোই বেসে গেলাম। আমার একটা ইচ্ছে আছে রয়েছে জানেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হবার নয়। কী ইচ্ছে শুনবেন? হ্যাঁ বলো। আমার ইচ্ছে, ভীষণ ইচ্ছে, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো, তাহলে আমি রায়ান প্রামাণিককে চাইতাম, আর আপনি হতেন বোকা শোভা। আমি রায়ান প্রামাণিক হতে চাইতাম, আর আপনি হতেন বোকা শোভা। আমার মতো করে আপনি প্রেমের পড়ার মতো ভুল করতেন, ঠিক যেমনটা এ জন্মে করছি। এ জন্মে যেমন আমি দহনে পড়ছি, সে জন্মে আপনি হতেন। ইস, যদি শোভার ভাগ্য নিয়ে জন্ম নিতেন। রায়ান স্বপ্ন ঢুকিল একবার। শোভা রায়ানের ফর্সা সরু নাক আলতোভাবে টেনে সুরে গান গেল, জগতের প্রীতি ভালা না, ভালা না গো, প্রীতি শান্তি মেলে না। বহুদিন পর শোভার মধুর কণ্ঠে গান শোনালো রায়ান। প্রেমের সম্পর্ক যখন 5 বছরের মাথায়, তখন তারা বিবাহ করছিল। আগে প্রায় সেরাই রায়ান বায়না করতো শোভার কণ্ঠে গান শুনতে, তবে এখন আর করে না। হয়তো এজন্য শোভা গান গায় না। আজ হুট করে গান গেল, তাও এমন গান, এমন মুহূর্ত। রায়ান ঘোর যেন কাটছে না। আজ কেন জানি রায়ানের কঠোর হৃদয়ে প্রশ্ন জাগছে, এই ছোট্ট মেয়েটার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছে কি? হ্যাঁ করেছে। এই যে পুরনো বছর পুরো বছর পেরিয়ে গেল, মেয়েটার সাথে ভালোভাবে কথা বলেনি, রাগারাগি করে বাড়ি চলে গেল, খোঁজ পর্যন্ত নেয়নি। মাঝরাতে বাড়ি ফিরে মেয়েটার শরীরে ভালো মন্দ খবর নেয়নি, কিন্তু নিজের অধিকার আদায় করেছে নিজে থেকে। কটু কথা বহুবার আঘাত করেছে মেয়েটাকে। মেয়েটার চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে একবারও অশ্রুটুকু মুছে দেয়নি, কারণ জেনে সান্ত্বনা দেয়নি। রায়ান পরম স্নেহে আলতোভাবে এক হাত রাখলো শোভার নরম কাঁধে। শোভা একটু নড়েচড়ে উঠল। রায়ান চোখ জোড়া শীতল দেখালো আজ। শোভা যে তার চোখ জোড়া দিকে তাকিয়ে বলল, মা আজ বললেন আমাদের আরেকটা সন্তান নিতে। একই সাথে 2 সন্তান বড় হলে মন্দ হয় না। মা তাই বললেন, আপনার বংশ ধরে রাখতে ছেলে প্রয়োজন। মা দোয়া করছে আবার যেন আমাদের ছেলে হয়, আর আমি দোয়া করছি আমাদের জন্য আর সন্তান না হয়। রায়ান কেমন বিস্মিত আঁখি যুগল নিয়ে তাকিয়ে রইল শোভার দিকে। শোভা ইদানিং বেশি দুঃসাহসী হয়ে উঠছে। শাসন, কটু কথা, আঘাতে, অবহেলায় কোনোভাবে দুর্বল করা যাচ্ছে না। শোভা রায়ানের বুকে মাথা ঠেকালো, এক হাতে জড়িয়ে ধরে বলল, আগে বুঝতে পারলে আমি মাতৃত্বের স্বাদ নিতাম না। বিশ্বাস করুন, আমি আপনাকে মায়ের মতো নই, যে নিজের সন্তানকে দোজখের দিকে ঠেলে দিবে, যে সন্তানকে গর্ভে ধরবে, যত্ন করে বড় করবে, সে সন্তান আমার পাপের রাজ্যে রাজ করবে, আমি মেনে নিতে পারবো না। আপনাদের সাথে লড়াই করে আমি পেরে উঠবো না, কারণ আমার কেউ নেই। কিন্তু এটা আমি ঠিকই করতে পারতাম, সে ক্ষমতা আমার আছে। রায়ান সাদা রঙের দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ঙ্কর বাক্যে বলল, তাহলে আমার দ্বিতীয় বিয়ে করতে হবে। প্রামাণিক বাড়ির বংশ মিটে যাক, এ আমি চাই না। রায়ানের এমন ভয়ঙ্কর বাক্য শোভা
বিশ্বাস হলো না। মুখ তুলে চাইল শোভা, কিন্তু পারল না। রায়ান এক হাতে শোভার মাথা নিজের বক্ষের সাথে চেপে ধরল। মাথাটা একটু ঝুঁকে এনে শোভার চুলের মাঝে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, আমার বাপ চাচারা তাই চাইবে। আর তুমি জানো, তোমার আগে আমার বংশের মান সম্মান খ্যাতি ঐচিত্র্য, এক্ষেত্রে কাউকে ছাড় দেব না আমি। শোভার দুচোখে গরম নোনা জল রায়ানের গেঞ্জি বেঁধে এক বুকে চামড়া স্পর্শ করলো। দুজনে ফের নিশ্চুপ হয়ে গেল। শুধু রায়ান ঘরের সাদা দেওয়ালের দিকে তাকিয়ে রইল, আর এক হাতে শোভার ঘন চুলে অনবরত বিলি কেটে দিতে লাগলো। নিরুত্তর শোভা কেবল লেপ্টে রইল রায়ানের সাথে। তার অসহায়ত্ব, নীরব আত্মচিৎকার অবহেলা পড়ে রইল। কেউ দেখার নেই, বললে শোনার নেই, কেউ শুনলে বোঝার নেই। আর সর্বশেষে কেউ বুঝলো না, বললেও কিছু করার নেই। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। আমজাদ প্রামাণিক সহ আমান প্রামাণিক, রায়ান তিনজন বসে রয়েছে কাঠের চেয়ারে। আমজাদ প্রামাণিক এক সহধর্মিণী সায়েদা বেগম আর আমান প্রামাণিকের সহধর্মিণী রেজিনা বেগম বৃষ্টিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কঠোর এক বিচার সালিশে বসেছে তাদের চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছে অনায়াতে। বৃষ্টি মাথা নত করে দাঁড়িয়েছে, ভয়ে মুখটা শুকিয়ে রয়েছে মেয়েটার। আমজাদ প্রামাণিক অতি শান্ত কণ্ঠে বললেন, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো মা। ছোটবেলায় ঘুরছো আলাদা বিষয়, এখন বড় হইয়া লতার মতো ঘরে থাকো। ফিরোজের সাথে এত গল্প কেন তোমার? বিকেলে নাকি ওর বাড়ি গেছিলা? এগুলো ঠিক না। কর্মচারীর সঙ্গে এমন চালন বলন থাকলে প্রামাণিক বাড়ির মান সম্মান থাকবো কও? বৃষ্টি শুকনো ঢেক গেলে একবার, গলা শুকিয়ে আসছে মেয়েটার। শরীরের শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে যেন। তাদের কাছে যে আর কিছু অজানা নেই, বুঝতে পেরেছে বৃষ্টি। আমজাদ প্রামাণিক ফের বললেন, কাল থেকে ঘরে থাকবো, ঘর থেকে বাইরে যাব না। তোমার প্রয়োজনে কোনো কিছু ত্রুটি রাখিনি আমরা। তবুও যদি থাকে, তুমি তোমার বড় মা, মেজো মা, ছোটো মা আছে, তাদের বলে নিও, ওনারা আমাদের জানিয়ে দিবে। আর ফিরোজের সাথে যেন তোমারে না দেখি, কেমন? আমজাদ প্রামাণিক আরও বেশ কিছু সময় নিয়ে বৃষ্টিকে বোঝালো। বৃষ্টি মাথা নত করে চুপচাপ শুনে যাচ্ছে। তারও কারো চোখের দিকে তাকানোর সাহস হয়ে উঠল না মেয়েটার। এই বাড়িতে পুরুষদের তীক্ষ্ণ চাইনি আত্মা অব্দি কাঁপিয়ে তোলে। প্রায় আধ ঘন্টা পর সে ঘর থেকে বেরিয়ে এলো বৃষ্টি। লতা আর বৃষ্টি একই কক্ষে থাকে। বৃষ্টিকে হুট করে এড়াতে বড় মা ডেকে নিয়ে যায় দুশ্চিন্তায় তখন থেকে ভুগছে লতা। এড়াতে কারণ ছাড়া এইভাবে হুট করে এসে ডেকে নিয়ে যাওয়া হয়নি নিশ্চয়। লতা দরজার দিকে তাকিয়ে অস্থির হয়ে অপেক্ষা করছে। অবশ্যই ধীর পায়ে ঘরে প্রবেশ করল বৃষ্টি। বৃষ্টি ঘরে প্রবেশের ক্ষেত্রে লতা অস্থির হয়ে বিছানা থেকে উঠে বৃষ্টির সামনে দাঁড়ালো। বৃষ্টি হাত ধরে বলল, বড়মা তোকে কেন ডাকলো বৃষ্টি? বৃষ্টি কেবল চোখ তুলে একবার তাকালো লতার মুখপানে। লতাকে জানানো হয়নি কিছুই। শুধু শুধু মেয়েকে ঝামেলায় ফেলতে চায় না সে। এমনিতে বড় ভাই দূরে থাকায় মেয়েটা বিষণ্ণতায় ভোগে। কদিন পর পর মেজমা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। মেয়েটাকে আর দুশ্চিন্তায় ভোগাতে চায় না বৃষ্টি। লতা যেমন অবুঝ, ঠিক তেমনই আবেগী মেয়ে। সামান্যতে ভেঙে পড়ে। বৃষ্টি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এমনি। জুব্বার সরকারের কথা বললেন। জুব্বার সরকার বৃষ্টির পিতা, যে পিতার নাম ধরে সম্বোধন করে। বৃষ্টি মেয়েটা বড্ড অভিমানী আর জেদি, তবে আংশিক সত্য কথা বলল বৃষ্টি। আমজাদ প্রামাণিক তার পিতার কথাও বলছে। তার পিতা নাকি নতুন ব্যবসা শুরু করছে। তারই বড়সড় মিলাদের আয়োজন করা হয়েছে। ও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনোবার বৃষ্টিকে জানানো হয় না। নতুন বউয়ের সুবাস পেয়ে তার যে একমাত্র কন্যা রয়েছে সে কথা তার পিতা ভুলে গেছিল। হুট করে বহু বছর পর তার পিতা কেন যে তাকে স্মরণ করা হলো সে জানে। লতা বৃষ্টির সাথে পিতার সম্পর্কর কোনো কথা বলে না, জানে মেয়েটা মন খারাপ হয়ে যাবে। মুখে না বললেও বুঝে বৃষ্টি, তাই আজও কথা বলল না। ছোট্ট করল ও। বৃষ্টি চুপচাপ হেঁটে গেল ওয়াশরুমের দিকে। লতা বৃষ্টির গমন পথের দিকে এগিয়ে হতাশার শ্বাস ছাড়ল। মায়া হয় মেয়েটার জন্য। বৃষ্টি খট করে দরজা লাগিয়ে দিল। বেসিন চালু করে চোখে মুখে পানি দিল কয়েকবার। বুকটা ভারী হয়েছে। বুকের ভিতর যেন কোনো ভারী পাথর রয়েছে, তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছেন। উচ্চস্বরে কাঁদতে মানা। কান্নার স্বর কানে কানে পৌঁছালে ভারী লজ্জায় পড়ে যাবে বৃষ্টি। কান্নার পেছনের গল্প যতটা না ব্যথার, হয়তো তার চেয়ে বেশি ব্যথা কাঁদাতে না পারার অসহায়ত্ব। বুক জ্বলে যাচ্ছে বৃষ্টির। এক হাতে বুক ডলতে লাগলো অনবরত, যদি যন্ত্রণা কমে। কিন্তু না, যন্ত্রণা ক্রমান্বয়ে বেড়েই চলছে। চোখ জোড়াতেও জ্বালা পোড়া করছে। রাত তখন প্রায় 11টা।
প্রায় বরিশালের কাছাকাছি এসে পড়েছে সম্রাট আর বিশাল। বিশাল এত সময় গভীর ঘুমে ঢুকেছিল। দূরের গাড়িতে যাতায়াত করার সময় এক রাজ্যের ঘুম চলে আসে তার চোখে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। মিনিট বিশেকের মাত্রায় ঘুমিয়ে পড়ছে বিশাল। মাত্র চোখ খুলে হাত ধুয়ে বসল সে। বিশালের ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে তাই এত সময় সম্রাট নিশ্চুপ ট্রাক চালিয়েছে। বিশাল সিটে গা এলিয়ে দিলে আবার হাইওয়ে তুলল। সম্রাট এক নজর বিশালের দিকে তাকালো। শুট ফের ট্রাকের সামনে রাখা ডার্বি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার ধরিয়ে দিল। এইটুকু সময়ের ভেতর পঞ্চম সিগারেট ধরালো সে। বিশাল সম্রাটের দিকে তাকিয়ে বলল, তুই কবে থেকে এত সস্তা সিগারেট খাওয়া শুরু করলি? সম্রাট সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে বলল, দামে সাশ্রয় তাই এটা খাওয়া শুরু করছি। সস্তা আর দামি দিয়ে কি আছে? সবগুলার কথা আগুন ধরিয়া টান মাইরা ধোঁয়া উড়াইয়া ছাইড়া দাও। এখনো পর্যন্ত কয়টা সিগারেট গিলছিস? বিশাল সিগারেটের প্যাকেটটা হাতে ধরার আগে চিলের মতো খপ করে ধরে ফেলল সম্রাট সে প্যাকেট। বিশাল আর সন্দেহ আরো গাঢ় হলো। সম্রাটের দিকে কপাল কুঁচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভালোভাবে প্যাকেটটা আমার হাতে দেয়। শেষ সময় এসে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করব বলে দিলাম। অগত্যা সম্রাট উপায় খুঁজে না পেয়ে বিশালের হাতে ধরিয়ে দিল সিগারেটের প্যাকেটটা। উৎসুক করতে করতে আশপাশের নজর বুলাতে লাগলো। অপেক্ষা করতে করতে বিশালের শক্তপোক্ত হাতের আঘাত অবশেষে আঘাত পেয়েই গেল। বিশাল সম্রাটের পিঠ বরাবর দুম করে বসিয়ে দিল এক কিল। ইতর, তোকে বলি 24 ঘন্টার 5টার বেশি গিলবি না, আর 6 ঘন্টার ভিতরে 5টা গিলছিস। সম্রাট ব্যথায় মৃদু গুঙ্গিয়ে উঠল। ঘুম ছাড়ানোর জন্য খাইছি, নয়তো কম খাই। বিশাল ভুরু যুগল বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সম্রাটের মুখপানে। আর বাকি 5টাও গিলিস? সম্রাট জবাব দিল না। বন্ধুর কাছে মিথ্যে বলে না। ইদানিং নিকোটিনে ডুবে থাকে, হিসাব রাখে না। বিশাল সম্রাটকে বেশ কিছু সময় বকল। ধূমপানও বিশাল করে, তবে 24 ঘন্টায় 2-3টের বেশি খায় না। অ্যালকোহল সেবন খুবই সামান্য, তবে যদি বুকটা বেশি ব্যথা পড়ায় সেদিন কোনো হিসাব রাখে না। বিশাল একটা সিগারেট বের করে নিয়ে লাইটার ধরাতে ধরাতে বলল, এ ধোঁয়া শুধু হৃৎপিণ্ডের পচন ধরাতে পারে, হৃৎপিণ্ডের যন্ত্রণা কমাতে পারে না। তাই এ ধোঁয়া নেশা নেওয়া উচিত নয়। বিশাল সম্রাটের দিকে এক নজর তাকালো, ফের ট্রাক চালানো মনোনিবেশ করলো। শখ থেকে অভ্যাস, অভ্যাস থেকে নেশা। দুজন শখ করে কবে থেকে সিগারেট নিয়েছিলাম মনে আছে তোর? দুজন তখন নবম শ্রেণীতে পা রেখেছিল। তাদের আর এক বন্ধু ছিল রিফাত। সে হয়তো নাকি প্রেম হয়েছিল। প্রেমিকার বিয়ে হয়ে গেলে নাকি ধূমপান করে শোক পালন করে। এই ব্যথা সেবনে নাকি ব্যথা নিরাময় হালকা হয়। রিফাতের বাবা নামকরা চোর। বাবার মতো ছেলেরাও এমন উদ্ভট কথা ছিল। এ বয়সে এমন উদ্ভট কটার মজে ছিল তারা। 3টে সিগারেট কিনে স্কুলের পিছনে গলিটায় লুকিয়ে লুকিয়ে বুকে তীব্র ব্যথা কমানোর আশায় পোড়ানোর জন্য প্রথম সিগারেট ছুঁয়েছিল তারা। পুরনো কথার স্মৃতিচারণ হতে একে অপরের দিকে তাকাতে উচ্চস্বরে হাসল তারা। বিশাল হাসতে হাসতে বলল, দুর্বলতা জানলে সবাই বোকা বানায়। শালা দুটোরও বরদ বানিয়েছে। গলা পুড়েছে, ঠোঁট পুড়েছে, ফুসফুসে অর্ধেক পছন ধরছে, যন্ত্রণা কমলো আর কই। সম্রাট হাসতে হাসতে ব্যঙ্গ করে গান গেল, বন্ধুরে দেখা দেখি একটা দুইটা টান, সেই টানতে পইড়ে গেছে আমার মনপ্রাণ। বিশাল বিরক্ত হলো। সবসময় তোর ফালতু গান। এসব গান কই থেকে জোগাড় করিস তুই? সম্রাট ফের উচ্চস্বরে হেসে বলল, এই গান আমার সাথে পুলিশ গুন্ডা। তোর তো আর পাশ্চাতে এ কালো দাগ পড়েনি? বিশাল চোখ মেলে ঠোঁটের কোণে দুষ্টু হেসে বলল, তোর রুনা, তোর ঠোঁট কবে ছুঁয়েছিল? প্রেমপত্র দিয়ে গিয়ে তো প্যান্ট ভিজিয়ে ফেলেছিলিস ভীতু শালা। সম্রাট নাক মুখ ছিট কালো। তোর চরিত্র খারাপ। কেন দিলি গদ্দারিনীর কথা মনে করিয়ে? বিশাল শুধু হাসলো। কিছু সময় নীরব থেকে হাতে থাকা জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এক সময় সয়ে যায় সব। এ ধোঁয়া সইতো, চোখে পানি আসতো, গলা জ্বলতো, আর এখন সয়ে গেছে। মা ছাড়া ঘুম ধরতো না, এখন কি সুন্দর ঘুম আসে। সয়ে বয়ে যায় বুঝলি সম্রাট। শুধু মাঝে মাঝে পুরনো কথা মনে পড়ে যায়, এই আর কি। অতি সুন্দর আর তাজা রাখার জন্য হয়তো হারানো ভীষণ প্রয়োজন। তাই আমরা মানুষ হারাই, শখ হারাই। সম্রাট ঘাড় বাঁকিয়ে এক নজর বিশালের দিকে তাকালো। বিশাল ফেল বলল, এমন যে না, আমি জয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না।
চাইলে খুব সোজা ওর থেকে কয়েক গুণ সুন্দরী, শিক্ষিত, ভালো ঘর থেকে মেয়ে আনা যায়। সেই মেয়ে আমাকে ভালোবাসবে, আমার সেবা করবে, আমার প্রয়োজন মেটাবে। কিন্তু সমস্যা শালা, আমি ওর কষ্ট দেখতে পাই না, বুকে লাগে। ও যখন আমার দিকে তাকায়, তাকাস না ওর দিকে, তাই হয়। চোখ সামলাতে পারিস না, লোভী কোথাকার। সব ভাই এক। গুরুত্বপূর্ণ কথায় সম্রাটের এমন হেয়ালিপনায় বিশাল বিরক্ত হলো। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই যে সিরিয়াস কথার মধ্যে তুই ঠাট্টা করিস? মন চায় কেন সই সই করে কষিয়ে লাগিয়ে দে। সম্রাট হেঁটে বলল, তাছাড়া কি বলবো আমি? বিয়ে করতে দিবে তোর বাপ চাচা? তোর প্রেম মহব্বত খানদানি দেখে করতে হয়। রায়ানকে দেখিসনি? তুই শালা একটা বলদ। গদ্দার বংশের ছেলে হয়ে এত দরদ কই থেকে আসে কে জানে। বিশাল বিরক্ত হলো। তোর সাথে কি গদ্দারি করলো? বড় চাচা তোকে সত্যিই ভালোবাসে। বড় চাচার বংশের মান সম্মান ধরে রাখার জন্য একটু কঠোর। এলাকা আমাদের বংশের নাম ডাকে কয়েক যুগ ধরে। সে নামটা কঠোর না হলে ধরে রাখা যায়? সম্রাট তাচ্ছিল্য বাঁকা হেসে বলল, দুনিয়া তোর জন্যই রে। খানদানি নাম ডাক অর্থ সব তোদের। অর্থের জন্য শালা মারাত্মক লেভেল। বদনাম ছুঁইতে দেয় না। আমার হাঁচি দিলেই বদনাম। আর তোর বড় চাচার ভালোবাসা, ওইগুলোর নামে আমার সাথে বড় রকমের কেউ গদ্দারি করলে তোর বংশ করব মিলিয়ে নিস। তোর হয়তো হজম হচ্ছে না আমার কথা, তবে শোন বিশাল, আমাদের মতো মানুষের কেউ ভালোবাসে না। দুদিন স্বার্থের খাতিরে ব্যবহার করে, কয়েকদিন ভাত দিলে ঠাঁই দেয় না আর কেউ। ভিক্ষুকরে ভিক্ষা দেয় নেকির আশা, আর পেটের খিদা দেখে কেউ দেয় না। উপরে নেকওয়ালার কাছে নেকির সিল না মাইরে দিলে দৈনিক কত মানুষ অনাহারে মরতো। তোর খানদানি লোকও খোঁজ নিতিস না। আমাদের সাথে অনায়াসে অন্যায় করে যায়, কেউ নেই, বিচার চাইবে কে? আমার কথা তোর মন্দ লাগবার পারে, তবে তুই যদি প্রমাণ চাস তোর পীড়িতের কথা, তোর বড় চাচাকে বললে দেখিস কি সুন্দর ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তোকে। থাকার জায়গা দিচ্ছে মানুষের চোখে মহান হওয়ার জন্য, ঘরে বউ বানানোর জন্য না। এটা তুই খুব ভালো করে জানিস। বংশগত স্বভাব কারণে বাপ চাচাদের বদনাম করতে চাস না, এই যা তোর কর্ম। তোর হেঁচকির কারণ না। তুই থাকতে তাহলে এগুলো কাজ করতি না। বড় ভাইয়ের মতো তুইও বাড়ি ছাড়তি। কি জানিস বিশাল, কম বেশি হারামি সবাই আছে। বিশাল নীরবে গভীর ভীষণ মনোযোগ হয়ে সম্রাটের কথাগুলো শুনল। সিটে হেলান দিয়ে সিগারেটের পোড়া ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে বলল, আমার জায়গা থাকলে তুই কী করতি? তোর মতো আমার কোনো বংশ কোনো সম্পর্ক নেই। এই বংশ কিংবা সম্পর্কের কদর আমি বুঝবো না স্বাভাবিক। তোর আছে, তুই বুঝিস। তবে যদি এই সম্রাটের কথা বলিস, তাহলে কোনো দিন নিয়ে ভাবতাম না। এতদিনে নিঘাত দুটো বাচ্চা আব্বা আব্বা বলে ডাকতো। বিশাল ঠোঁটে ফাঁকে ধোঁয়া উড়িয়ে দিয়ে সম্রাটের দিকে তাকিয়ে মৃদুস্বরে হাসল। বৃষ্টি হাসি খুশি চঞ্চল স্বভাবের এক মেয়ে। নূর তাদের পড়াতে এসেছে ৮ ঘন্টা হতে চলল। বৃষ্টি আজ শান্ত চুপচাপ হয়ে পড়ছে। বিষয়টি সহজে মেনে নিতে পারল না নূর। বৃষ্টির চঞ্চল স্বভাবের কারণে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। পড়াশোনায় নূর তাড়াতাড়ি শেষ করলো আজ। বড় মা কাজের জন্য ডাক দেওয়ায় জয়া পড়া থেকে উঠে চলে গিয়েছে আজ। লতা ছুটি পেয়ে বেরিয়েছে। তার মা লতিফা বেগম একটু অসুস্থ, তাই ভীষণ তাড়া লতার। একমাত্র ছেলের দুশ্চিন্তায় প্রেশার বেড়ে লতিফা বেগম প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। দুপুর থেকে লতিফা বেগমের প্রেশার উঠছে। বৃষ্টিকে একা পেয়ে নূর নির্দ্বিধায় প্রশ্ন করে বসল, বৃষ্টি, কিছু হয়েছে তোমার? বৃষ্টি জোর করে হাসার চেষ্টা করলো, কই কিছু না তো, আমার আবার কি হবে? নূর যথেষ্ট বুদ্ধিমতী, শিক্ষিত, বুঝদার, শান্ত, পরিশ্রমী। ২২ বছরের প্রাপ্ত যুবতী বয়স। সে অনায়াসে বৃষ্টির অভিনয় ধরে পেল। মিথ্যে কেন বলছো? তোমার মন খারাপ দেখেই বোঝা যায়। বৃষ্টি এবার মিছে আওয়াজ করে হাসলো, মন খারাপ হতে যাবো কেন? দেখছো না আমি হাসছি। নূর মৃদু হাসলো। অতিরিক্ত হাসি কেবল কান্না লুকানো চাদর। বৃষ্টি ঠোঁট কামড়ে কান্না দমিয়ে রাখতে ব্যর্থ হলো। গত রাত থেকে অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কাউকে বলে উঠতে পারছে না। নূরের কাছ থেকে দমিয়ে রাখতে পারল না বৃষ্টি। ঝরঝর করে চোখের অশ্রু ছেড়ে দিল। নূর খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল বটে, পরক্ষণে নিজেকে সামলে বৃষ্টির দিকে এগিয়ে গিয়ে বৃষ্টির দুগালে হাত রেখে কোমল কণ্ঠে বলল, এভাবে কাঁদো না বোকামি, কী হয়েছে বলো আমাকে। দেখো, মন অনেকটা হালকা হয়ে যাবে।
বৃষ্টি বেশ কিছু সময় ধরে মাথা নত করে অঝরে কাঁদলো। নূর কাঁদতে দিল বৃষ্টিকে। কাঁদলে কষ্টের ভারটা হালকা হয়ে আসে। নূর পরম বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টির সামলে নিল নিজেকে। নূর দু চোখের অশ্রু মুছল ছোট বাচ্চাদের মতো। ভাঙা কণ্ঠে বলল, নূর আপু, সবার বাবা কেন এক হয় না বলো তো? বাবারা তো আপন হয়, তাই না? তাহলে আমার বাবা কেন আমাকে আপন করলো না? নাকি আমি আপন হতে পারলাম না? মা মারা যাওয়ার পর বাবাও পর হয়ে গেল। দিব্যি নতুন ঘর সংসার করে সুখে আছে। আর আমি সবাইকে যখন দেখি বাবা এসে আদর করছে, আমার অনেক কষ্ট হয় নুরপ্প। আমার বাবা কেন আসে না? তিনি থাকলে হয়তো বাকি সবার মতো আমারই কণ্ঠে জোর থাকতো। নির্দ্বিধায় বাবার কাছে আবদার করতে পারতাম, জেদ করতে পারতাম। আমার মা আমাকে বড্ড একা করে চলে গেছে নুরপ্প। লোককে বলে ধারালো অস্ত্রের আঘাতে নাকি মানুষ ক্ষতবিক্ষত হয়। কথার আঘাতে বাস্তবতার নিষ্ঠুর বেড়াজালে যে মানুষ প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতে চলছে, এই নজর কারো পড়ে না কেন? হয়তো সে আঘাতে লাল রঙের তরল গড়িয়ে পড়ে না, তাই না? এ দুনিয়ায় দৃশ্যমান জিনিস দেখে না, আর অদৃশ্যমান সে তো দূরের কথা। এক কিশোরী কন্যার আত্মনাদে নূরের বুক চিরে উঠল। নূর বৃষ্টিকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পরম স্নেহে মেয়েটির মাথায় হাত বুলালো। বৃষ্টির কান্নার গতি এতে যেন আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। মেয়েটার গরম নোনা জল নূরের কালো বোরখা ভেদ করে ফর্সা চামড়া স্পর্শ করছে, আর সেখানে ঝলসে যাচ্ছে নূর। মেয়েটা কেঁদেই চলছে, অথচ নূর সান্ত্বনা দিতে ব্যর্থ। নূরের কথা বারবার গোছালো আর পরিপাটি বুঝদারের মতো কথা বলে সে। বাড়িতে বাড়িতে কত জ্ঞান দিয়ে বেড়ায় সকলকে, অথচ আজ যেন সকল জ্ঞান, সকল শব্দ এই মেয়েটার কাছে হার মেনেছে। সান্ত্বনার কিছু কিছু ব্যথার কাছে ভয়ঙ্করভাবে হার মেনে যায় হয়তো। বৃষ্টি অস্পষ্ট স্বরে ফোঁপাতে ফোঁপাতে বলে উঠল, ও নুরুপ, তোমার বাবা তো তোমাকে পর করে নতুন কোনো সংসারে মেতে উঠল না? আমি কি এতই বাজে নুরুপ? উনি আমাকে তার কাছে কেন রেখে দিল না? আমার কি পিতা স্নেহ পাওয়ার অধিকার নেই? ও আমার সাথে অন্যায় করা হলো না বলো? এ অন্যায়ের বিচার কেন নেই নুরুপ? মায়ের কথা প্রতিক্ষণে স্মরণ হয় নূরের। মায়ের প্রতি মমতাময়ী সেই ঘ্রাণ নূর আজও চোখ বন্ধ করলে অনুভব করে। নিজের পিতার কাছে নূর কৃতজ্ঞ। তার জন্য তার পিতা নিজের সমস্ত সুখ চাওয়া বিসর্জন দিয়েছে। পিতা তার এখন ভারী অসুস্থ। নূর এ আতঙ্কে থাকে, পিতা ছাড়া যে তার কেউ নাই। মানুষটা না রইলে বিশাল বড় দুনিয়াতে নিঃসঙ্গ হয়ে যাবে নূর। আর নিঃসঙ্গ মানুষদের সমাজ কীভাবে ছিঁড়ে এ বিষয়ে নূর খুব ভালো মতো জ্ঞান রয়েছে। নূর দীর্ঘশ্বাস ছাড়লো একটা। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, শোনো মেয়ে, সকলের কদর করতে পারে না, এটা ভাগ্যে লেখা থাকতে হয়। তুমি ভারী মিষ্টি একটা মেয়ে, তোমার কদর যে করতে পারে না সে হতভাগা। যোগ্যরাই যোগ্যদের কদর করতে পারে। তোমার বাবা তোমার যোগ্য নেই, না হলে এমন মিষ্টি মেয়েকে স্নেহ না করে থাকতে পারে? দেখলে তুমি একদিন নিশ্চয়ই যোগ্য মানুষ পেয়ে যাবে যে তোমার কদর করবে। তখন এগুলো কষ্টই মনে হবে না। জানো তো, কষ্টটা যত আঘাত দেয়, সুখের সুঘ্রাণ তত তীব্র হয়। ফুলের সুবাস ভাগ্যবানরা পায় আপু, আর আমার ভাগ্য আমাকে কখনো পাত্তাই দেয় না। এভাবে বলতে হয় না বোকামি, শান্ত হ। বৃষ্টি জোরে জোরে শ্বাস ছেড়ে শান্ত নিজের দিকে নূরকে ছেড়ে দিয়ে চেয়ারে ভালোভাবে নড়ে বসলো বৃষ্টি। ভয়ার্থ কণ্ঠে ফিসফিস করে বলল, তোমাকে একটা কথা বলি নুরপ্প, কাউকে বলবেন না। নূর আশ্বাস দিয়ে বলল, বলো না বলো। বৃষ্টি একবার শুকনো ঢোক গেল। আমার তোমার বন্ধুকে অনেক আপন মনে হয় জানো, কিন্তু তোমার বন্ধু আমাকে বোঝেই না। নূর চমকালো। কিশোরী কন্যার চোখে মুখে ফিরোজের জন্য অজস্র অনুভূতি। ফিরোজের জন্য অস্থিরতা, পাগলামো কোনো কিছুই এড়ায়নি নূরে। ফিরোজের মনে এই কিশোরী কন্যা নামে ছন্দকায় এ নূর বুঝতে পারে। ফিরোজ লাজুক ও ভীতু স্বভাবের ছেলে। তার মুখ ফুটে কিছু বলার সাহস পায় না, এটা আন্দাজ করতে পারে নূর। নূর মৃদু হেসে বলে, বৃষ্টির মাথায় হাত রেখে বলে, ফিরোজ বুঝে, কিন্তু কি বলতো, ও ভীষণ লাজুক আর ভীতু স্বভাবের ছেলে। তুমি আর একটু বড় হও, ফিরোজ পড়াশোনাটা শেষ করো, তখন ঠিক করো তোমার কাছে ধরা দিবে। বৃষ্টি ডুকরে কেঁদে উঠলো। বৃষ্টি আবার কাঁদতে কাঁদতে নূর বিস্মিত কণ্ঠে বলল, আবার কাঁদছো যে? বৃষ্টি ছোট বাচ্চাদের মতো ঠোঁট উঠলে কাঁদতে লাগলো। অস্ফুট হেসে বলল, আমি যে ফিরোজ ভাইকে চাই, বাড়ির সকলে জেনে গেছে আপু। আমার হয়তো ফিরোজ ভাইকে পাওয়া হবে না। এখানে আমার ভাগ্য আমার চাওয়াকে পাত্তা দিল না।
বড় বাবা বলে দিয়েছিলেন ফিরোজ ভাইয়ের আশেপাশে আমাকে না থাকতে। ভারী অসহায় শোনালো বৃষ্টির কণ্ঠগুলোরে। তবে নূর বেশ অবাক হলো। কেন? ফিরোজ তো এবারই বিশ্বস্ত কর্মচারী। তোমার বড় বাবা ভীষণ স্নেহ করে ফিরোজকে। ফিরোজ শিক্ষিত, ভদ্র আর অনেক ভালো ছেলে। নিজের টাকায় বাড়ি জমি সব কিনেছে। কয়েক বছরের ভিতর অনেক ভালো কিছু করবে। তাছাড়া ছাত্র হিসেবে অনেক ভালো। পড়াশোনা শেষে ভালো চাকরিও পেয়ে যাবে। তাতে কি, কর্মচারীর হাতে বাড়ির মেয়ে তুলে দিতে যার যাবে এদের আপু। নূরে ফর্সা কপাল কুঁচকে এলো, জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে রইল বৃষ্টির মুখপানে। মানে? বৃষ্টি কিছু বলতে চেয়েও থেমে গেল, কেবল এক হতাশা শ্বাস ছাড়ল। থাক এসব আপু, তুমি এসব কাউকে বলো না যেন। নূর আপু অযথা ঝামেলায় ফেসে যাবে। ঝামেলা কিসে? নূরের সন্দেহ দৃষ্টি গাঢ় হলো। বৃষ্টি প্রসঙ্গ পাল্টে নিল। পড়াতে এসে বন্ধুর প্রেমে এরা সহায়তা দিচ্ছ, এ ঝামেলা না শুধু শুধু তোমার বদনাম হবে। নূর কিছু বলল না, তবে বৃষ্টির কথায় খুব বেশি গায়ে মাখল না নূর। একটু একটু ঝামেলা হবে। খানদানি নামি দামি মানুষজন একজন সাধারণ কর্মচারীর সাথে তাদের মেয়ে তুলে দিতে চাইবে না, এটা স্বাভাবিক। ভালো মন্দ বিচারের আগে বংশ, নাম, অর্থ এসব গাড়ি পারলে মাপা হয়। এসবের কাছে গুণ ধুলোয় চাপায় পড়ে যাবে অনায়াসে। নূর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে তার বাবা বেশ অসুস্থ। জ্বরের মাত্রা অতিরিক্ত। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। বাবার অসুস্থ নিয়ে নূর বিচলিত হয়ে পড়ছে। সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসে একটু বিছানায় গা লাগায়নি মেয়েটা। তড়িঘড়ি করে বোরকা খুলে বাবার সেবায় লেগে পড়ছে। বৃদ্ধ মানুষ। নূর বাড়িতে না থাকলে একা থাকে এই ঘরে। স্ত্রী মারা যাওয়ার পর মসজিদ থেকে দুটো মেয়ে নিয়ে একটা জীবন পার করে দিয়েছে মান্নান মণ্ডল। মানুষটা যেমন সরল, ঠিক তেমনই সৎ। পুত্র নেই, তাই অজুহাতে ভাই বোনরা সকল সম্পত্তি লুট করে নিয়েছেন। মানুষটা বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। এক মেয়ে বিয়ে করে সুখে আছে। ইচ্ছে থাকলেও সংসার ফেলে সে বাবার সেবা করা যায় না। মেয়েদের জীবন বিচিত্র। যে বাড়ি সেবা যত্নে বড় করে তুলে সে বাড়ি পাঠিয়ে দেয় অন্যের ঘর সাজানোর মতো গুরুদায়িত্ব দিয়ে। সে দায়িত্ব চাপে থাকলে পিতার সেবা করে পূর্ণ করতে পারছে না নূরের বড় বোন সাইমা নুরিন। স্বামী আর এক ছেলেকে নিয়ে সে মেয়ে ব্যস্ততার শেষ নেই। সংসার করা পুণ্যের কাজ। পিতার দেওয়া এই বুঝ নিয়ে নিজের সান্ত্বনা দেয় সাইমা নুরিন। নূর লাল রঙের বালতি ভরে পানি নিয়ে এলো ঘরে। বিছানার ঠিক পাশে বালতি রেখে দিল। বাবার মাথায় পানি ঢেলে এরপর গা মুছে দিয়ে, এটাই মূলত নূরের উদ্দেশ্য। নূর কালো রঙের থ্রি পিস, ফর্সা গায়ে এ রং ঝলমলে উঠছে। মেয়েটার গায়ের রং তেমন ফর্সা তেমনি অজস্র মায়া মুখের গুণ। জন্মের পর মান্নান মণ্ডল মেয়ের মুখ দেখে নাম রেখেছিলেন সুরাইয়া নূর। মান্নান মণ্ডল ক্লান্ত চোখজোড়া নিয়ে অজস্র মায়া নিয়ে তাকিয়েছে মেয়েটার মুখপানে। মেয়েটার জন্য প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ভুগে। বয়স হয়ে গেছে, অথচ ভালো ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে পারছে না। একজন পিতা কাছে যেন ভয়ঙ্কর ব্যর্থতা। অল্প বয়সে মায়ের স্নেহ মমতা হারিয়েছে, আর এখন দিনরাত খেটে যেতে হচ্ছে অর্থ জোগাড় করে আবার বাড়ি ফিরে তার সেবা করা। মেয়েটার ভবিষ্যৎ ভাবলে মান্নান মণ্ডলের ভেতর থেকে ভেঙে পড়েন। যদিও উপরওয়ালার প্রতি তার অগাধ বিশ্বাস, কিন্তু পিতা হলে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। নূর সাবধানে বাবার মাথায় পানি ঢেলে দিচ্ছে, আর এক হাতে মাঝে মাঝে হাত বুলিয়ে দিচ্ছে। মান্নান মল্ল পরম আরামে চোখ বুজে আছে। মান্নান মল্ল চোখ বন্ধ করে রেখে বলল, জানিস মা, আমার মা মারা যাওয়ার পর তুই আসছিলি। সবাই বলতো এক মা চলে গিয়ে আর এক মা এসেছে। তখন হেসে উড়িয়ে দিতাম। এখন বুঝি আসলে আর এক মা এসেছে। নূর হেসে বলল, এ কথা হাজারবার আপনার মুখে শুনেছি আপা। এতই যখন মা ভাবেন, তাহলে ছেলেদের কি মায়ের কাছে লজ্জা পেতে আছে? কত করে বলি, খারাপ লাগলেও বলবেন। আপনি আমাকে ডাকতে চান না। সারাদিন একা সব সামনে, তোকে দিয়ে কি আর কাজ করাতে মন চায় বল? মান্নান বললে এবার হতাশার শ্বাস ফেললেন। তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি মা। তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম। নূর ক্ষিপ্ত হলো। আপনাকে এসব ভাবতে বারণ করিনি আব্বা। আপনি যে বললেন আমাদের জন্য সব কিছু ত্যাগ করেছেন, তার বেলায় এসব বলবেন না আব্বা, আমার ভালো লাগে না। মান্নান মণ্ডল হাসলেন। নূর এসব কথা শুনতেই পারেন না। নূর গামছা ভিজিয়ে মান্নান মণ্ডলের শরীর মুছে দিলেন। বিছানায় পড়ে যাওয়ার পর মান্নান মণ্ডলের সমস্ত কাজকর্ম নূরই করেন। মান্নান মণ্ডল ভারী লজ্জা পেতেন। নূর মায়ের মতো শাসন করেন। মায়ের কাছে ছেলের কিসের লজ্জা? সপ্তাহে একদিন নূর বলে চাচাদের সাহায্য নিয়ে বাবাকে গোসল করে দেয়। নূর যদি পারত
তাহলে ডাকতো না। কিন্তু একা সামলাতে পারে না নূর। তাদের কথোপকথনের মাঝে ঘরের দরজায় ডাক শুনতে পাওয়া গেল। খালু আসবো? মান্নান মোল্লার অতি আগ্রহ নিয়ে জবাব দিলেন, সাফন বাবা নাকি? আসো আসো আসো। নূর বিছানা থেকে গা নেমে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে গা ঢাকলো। সাফওয়ান সিকান্দার প্রতি সেকেন্ড এসে দেখে যায় তাদের। সাফওয়ান ঘন ঘন আসার উদ্দেশ্য নূর বুঝতে পারে, কিন্তু ধরা দেয় না নূর। মানুষটা ভালো, সৎ, যথেষ্ট বুদ্ধি, কিন্তু এসবে জড়াতে চায় না। তাদের বাসায় এত বছর থেকেছে নূর। খালু তার ভারী রাগী আর লোভী। খালা মানলে খালু কখনো মানবে না। অযথা মিথ্যে স্বপ্নে গা ভাসানোর স্বভাব নেই নূরের। যেখানে সম্ভব নয় সেখানে স্বপ্ন সাজানো নেহাত বোকামো ছাড়া আর কিছুই নেই। তবে ঘন ঘন মানুষটার বাড়ি এসে ভালো লাগে না নূরে। মুখ ফুটে কিছু বলতে পারে না। সাফওয়ান ঘরে প্রবেশ করে মান্নান মণ্ডলকে সালাম দিয়ে এক নজর নূরের দিকে তাকালো। সৌজন্যতার খাতিরে নূর সালাম দিল। নূর আর সেখানে দাঁড়িয়ে রইল না। অতিথি এসেছে, অতিথি সেবা করা ভালো। নূর ঘরে রাখা বিস্কুট আর চা বানিয়ে মিনিট দশেকের মাথায় উপস্থিত হলো তাদের সামনে। চা হাতে তুলে দেওয়ার সময় সাফওয়ান ফের এক নজর নূরের দিকে তাকিয়ে রইল। নূর মান্নান মণ্ডলের হাতে চা দিয়ে বাবার পাশে বসলেন। সাফওয়ান মান্নান মণ্ডলের শরীরের খোঁজখবর নিলেন। বয়স্ক মানুষ পেলে সুখ দুঃখের গল্পের ঝুড়ি নিয়ে বসেন। মান্নান মণ্ডল তাই বসেছেন। সাফওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে মান্নান মণ্ডলের কথা শুনছেন। পরনে তার পুলিশের খাকি পোশাক। মান্নান মণ্ডল মিনিট দশেকের পর সেদিকে খেয়াল করে জিজ্ঞাসা কণ্ঠে বললেন, আমাদের এলাকায় কোনো কাজে এসেছিলে বুঝি? সাফওয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ঢোক গিলে বলল, এদিকে কাজে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই আর নূরের হাতে এক কাপ চা খেয়ে যাই। ও হাতের চা স্বাদ ভালো লাগে। আগে আমাদের বাড়িতে থাকতে ওর হাতে চা খাওয়া হতো। এখন বাড়িতে সবাই মিলে চা খেতে বসলে নূরের নাম ওঠে। মান্নান মোল্লা শব্দ করে হাসলেন। সাফওয়ান আর নূরের চোখাচোখি হলো একবার। মান্নান মোল্লা হাসি মাখা কণ্ঠে বললে, আমার মেয়ের রান্না ভালো। তা এখানে কিসের কাজে এসেছিলে? আপনাদের এলাকার ছেলে, তাকে বখাটে চোর বললে ভুল হবে। ইশতিয়াক সম্রাট নাম। তারই তদারকি করতে এসেছিলাম। ওর ব্যবসা দেখলাম। খড়ি কাঠগুলো দেখলাম বনের কিনা। সম্রাট বেডের নাম শুনতে বেশ আগ্রহী হয়ে নড়ে চড়ে মনোযোগ হলো নূর। হুট করে কেন এত মানুষটাকে নিয়ে কৌতূহল দেখলো বুঝে উঠতে পারল না। হয়তো মানুষটার বাচনভঙ্গি ও চলাফেরার ভিন্নতার কারণে। মান্নান মোল্লা একটু আফসোস করে বলেন, কাঠ ব্যবসায়ী সম্রাট আসলে বাম্মা ছাড়া রাস্তায় বড় হওয়া ছেলে কতই আর ভালো হবে বলো? এখন তো শাসন করে সন্তান ভালো করে যায় না, আর সম্রাট তো নিজে স্বাধীন চলছে। সাফন মাথা দুলিয়ে সম্মতি দিল, হ্যাঁ ঠিক, কিন্তু তাই বলে মানুষের শ্বাস তো কেড়ে নিতে পারে না। দৈনিক একটা দুটো করে বন থেকে গাছ চুরি করে এই কাজ আমার হাতে এসেছে। আর জানেন খালু, আমি আমার পেশা কাজ নিয়ে কত সিরিয়াস? মান্নান মণ্ডল মাথা নেড়ে সম্মতি দিল, হ্যাঁ জানি। এমনি সৎ থাকো, উপরওয়ালার কাছে সবারই যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। আর সম্রাটকে নিয়ে আর কি বলবো, ওরে ছোট থেকে চিনি, তখন থেকে অনেক দুষ্টু। ওই দিয়ে তোমারে বললাম বাবা মা ছাড়া মানুষ হলে যা হয়। প্রামাণিক বাড়ি, বিশেষ করে বিশালের সাথে সম্রাটের এত ভালো সম্পর্ক কেন? ছোট থেকে একসাথে পড়ে সে, দুজন তখন থেকে বন্ধু। সেই সুবাদে প্রামাণিক বাড়ির সাথে মিলে। প্রামাণিক সাহেব তো আর গরিব বড়লোক দেখেন না, কত অনাথকে উনি ওনার জায়গায় কর্ম দিয়েছেন হিসাব নেই। আমারও একদিন খোঁজ নিয়েছিল ও। চা খেতে খেতে বেশ কিছু সময় কথা হলো তাদের। সাফওয়ান ঘড়ির দিকে সময় দিয়ে মান্নান মণ্ডল থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে উঠে দাঁড়ালেন। নূর ভদ্রতার খাতিরে বারান্দা অব্দি এগিয়ে গেল। চার দেওয়ালে বিশিষ্ট ছোট্ট একটা হাফ বিল্ডিংয়ে বাড়ি নূরদের। বারান্দায় ছোট্ট ঘর থেকে হলদে রঙের বাতি আলো ছটা এসে পড়ছে বারান্দায়। সে আলো সাফওয়ান মুগ্ধ নয়নে দেখল নূরকে। এই দৃষ্টি নূরের অস্বস্তি বাড়িয়ে দিল। নূর তড়িৎ গতিতে বলে উঠল, ভালোভাবে যান সাফওয়ান ভাই, আর খালা খালুকে আমার সালাম দিন। নূর ঘরের উদ্দেশ্যে পা বাড়াতেই আটকালো সাফওয়ান, দাঁড়াও নূর। নূর দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো, হ্যাঁ বলুন। সাফওয়ান একবার শুকনো ঢোক গিল, মনে অনেক সাহস জুগিয়ে জড়তা কণ্ঠে বলল, বলেছিলাম খালুর শরীর তো খারাপ, তুমি সারাদিন বাইরে কাজ করো আর খালুর সেবা অনেক করো, কষ্ট হয়ে যায়। তাই বলছি তুমি শুধু দুটো টিউশন করো, আর মাসে আমি কিছু টাকা দিয়ে যাবো। নূরের ফর্সা কপাল কুঁচকে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাফওয়ানের দিকে। নূর জিজ্ঞাসা কণ্ঠে বলল, আপনার টাকা আমি কেন নিতে যাব?
আর আপনি কেনই বা আমাদের পিছনে অর্থ ব্যয় করবেন? যদি আমাদের দরিদ্র দেখে করুণা হয় বা অর্থ দিতে চান, তাহলে বলবো প্রয়োজন নেই। আমি যথেষ্ট রোজগার করি, বাবা মায়ের স্বাচ্ছন্দ্য চলে। আপনি বরং অন্য দরিদ্রদের পিছনে অর্থ ব্যয় করেন যারা রোজগার করতে অক্ষম। সাফওয়ানের এমন কথা নূরের থেকে আশা করছিল। নূর যথেষ্ট আত্মসম্মানবোধ। সাফওয়ান আজ যেন পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। নূর একবার বড়সড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নূর, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি কি চাই। নূর, আমি তোমাকে বিয়ে করতে চাই। জানি খালু অসুস্থ, ততদিনে খালু আল্লাহকে দুনিয়া রেখেছে, তুমি এ বাড়িতে থাকবা, খালুর সেবা করবা। আমি শুধু হালালভাবে তোমার দায়িত্ব নিতে চাই। নূর কিছুক্ষণ চুপ থাকলো। রাস্তার ধারে বাড়ি হওয়ার মানুষদের, পথচারীদের কণ্ঠ আসছে বারবার। সাফওয়ান ভীষণ আশা নিয়ে দাঁড়িয়ে রইল উত্তর আশায়। যুবক বয়সে সাফওয়ান যখন পদার্পণ করছিল, সে সময় নূর নিজের ঘরে তুলতে চেয়েছিল। এ নূরের আলোয় আলোকিত হওয়া ভীষণ বাসনা সাফওয়ানের। বলার সাহস হয়ে ওঠেনি, এটা বললে ভুল হবে। সে সঠিক সময়ে অপেক্ষা ছিল কেবল। নূর দীর্ঘশ্বাস ছাড়লো একবার, নীরবতা ভেঙে শান্ত করে বলল, দেখুন সাফওয়ান ভাই, আপনি আপনার বাবাকে খুব ভালো করে চেনেন এবং জানেন তিনি যে তার ঘরের বড় ছেলের বউ হিসেবে আমাকে কখনো মানবে না, এটা আপনি ভালো করে জানেন। তবে মিছে স্বপ্ন দেখছেন বলেন তো? আপনার মতো মানুষ থেকে এমন বোকামো আশা করা যায় না সাফওয়ান ভাই। সাফওয়ান হতাশার শ্বাস ছিল। আমি জানি নূর, বাবা একটু ঝামেলা করবে, কিন্তু কি বলো তো, এতে আমার কোনো আফসোস নেই। কথায় আছে না, মূল্যবান জিনিস অর্জন করতে হলে কাঠখড় পোহাতে হয়। আমি আমার কাছে তুমি আমার কাছে ঠিক তেমন মূল্যবান। নূর বিস্মিত হলেও সাথে কিছু লজ্জায় পড়ে গেল। নূরের সাথে প্রথম কোনো যুবক এভাবে কথা বলছে, আর সাফওয়ানের সাথে নূরের কথাবার্তা কেবল সৌজন্যতার খাতিরে দু একটা। সাফওয়ান কম কথা বলে, আর নূর ভারী লজ্জাকর পরিস্থিতিতে পড়ে গেল। লজ্জার ছোটা নূরের ফর্সা গালে লালের আভা দেখতে পেল। তা দেখে সাফওয়ান নিঃশব্দে লাজুক হাসল। সে এ প্রথম কোনো মেয়ের সাথে এমন ধাঁচে কথা বলল। নূর নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমার এসব ভালো লাগে না সাফওয়ান ভাই। সাফওয়ান অকপটে জবাব দিল, ঝামেলার মুখোমুখি না দাঁড়িয়ে আজ পর্যন্ত পিছু অর্জন করা গিয়েছ? ঝামেলার ভয়ে পিছু হটা যাওয়ার মেয়ে তুমি নয়। তবে তোমাকে আমি ঝামেলাতে জড়াতে দেব না। তুমি কেবল আমার সাহস জুগিয়ে দিও, তাতেই হবে। ভীষণ অস্বস্তিতে নূর আর দাঁড়িয়ে থাকতে পারল না। 22 বছরের নূরের প্রথম এমন পরিস্থিতিতে পড়ল। কোনো প্রত্যুত্তর না দিয়ে নূর আবার যেতে নিলে সাফওয়ান ফের আটকাল। পালানোর চেষ্টা করো না নূর, আজ জবাবটা দিয়েই যাও। মাসখানেক হলো দুশ্চিন্তায় শান্তিতে ঘুমাতে পারি না, আর শান্তিতে ঘুমাতে চাই। নূর পিছু ফিরে তাকালো না, সে ভয়ে দাঁড়িয়ে রইল। আমি আপনাকে চাই, এটা যদি বলি তাহলে মিথ্যে বলা হয়ে যাবে। আপনাকে নিয়ে এসব খেয়াল আমার মাথায় কখনো আসেনি। তবে আপনি অনেক সৎ একটা ছেলে। আপনার পথ চলতে কোনো মেরে আপত্তি থাকবে না। সাফওয়ান ঠোঁটের কোণে একটা দেখা গেল প্রশান্তি হাসি। বুকটা হালকা হলো, দু চোখ জল করছে আশায়। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি এনে বলল, জানো নূর, প্রতি প্রার্থনার জীবনসঙ্গী হিসেবে আমি তোমাকে পেয়েছি। নূর আর দাঁড়ালো না, সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, আপনার প্রার্থনা কবুল হলে নিশ্চয়ই পেয়ে যাবেন। সাফওয়ান নূরের যাওয়ার পথে চেয়ে ছোট বাচ্চার ন্যায় চোখ চুলে হাত বোলাল। প্রেমে মজিলে প্রাপ্তবয়স্ক যুবকরা কেমন অবুঝ হয়ে ওঠে। কঠোর মানুষ মৌয়ের মতো গলে যায়, ধৈর্যশীলরাও অধৈর্যশীল বড্ড বেসামাল হয়ে যায়। বুদ্ধিমান ব্যক্তিরাও খামখেয়ালি করে বসে। দেখতে দেখতে পেরিয়ে গেছে 2 দিন। বাড়ির মেজকর্তার সহধর্মী লতিফা বেগম তার কন্যা লতা কয়েকদিনের জন্য ঘুরতে গেছে মামার বাড়ি। এতে বড় ছেলের সাথে দেখা হবে, শরীর মন দুটো আরাম পাবে। এ 2 দিন বড় মা ছোট মা চোখে চোখে রেখেছে বৃষ্টিকে। বৃষ্টি কতবার ফিরোজের সাথে দেখা করার চেষ্টা চালিয়েছে হিসাব নেই। অস্থির সময় পার করেছে কিশোরী কন্যা। অন্যদিকে কিশোরী কন্যার মুখ 2 দিন দেখতে না পেয়ে অশান্তিতে ভুগছে যুবক। এই 2 দিনে গভীরভাবে অনুভব করতে পারছে কিশোরী কন্যা তার হৃদয়ে কতটুকু জায়গা দখল করে নিছে। মানুষের তার উপস্থিতি তারও জীবনে, তারও প্রয়োজনে খুব কমই বুঝতে পারে। তবে শূন্যতা তার প্রয়োজনে নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। বাবার অসুস্থতার কারণে নূর কদিন ছুটি নিয়েছে। এই 2 দিন কাজে যায়নি। 2 দিন পর সকালে 8টা নাগাদ আজ ঘর থেকে বেরিয়েছে নূর। অনেকটা ব্যথায় বের হতে হয়েছে তাকে। বাড়িতে খড়ি ফুরিয়ে গেছে। খড়ি ছাড়া চুলায় আগুন ধরবে না, না চুলায় আগুন না ধরলে পেটে ভাত জুটবে না। সকলে তার আপন ভিটে চাচাদেরকে বলেছিল নূর, কিন্তু তারা ভীষণ ব্যস্ত। অন্য কোনো পথ খুঁজে না পেয়ে
এ প্রথম খড়ি কিনতে পেরেছে নূর। এই গ্রামে প্রায় সকলে সম্রাটের কাছে কাঠখড়ি কিনে। নূরও সে সন্ধান নিয়ে রাস্তায় চিনে নিয়ে সম্রাটের কারখানায় এসেছে। দোতলা বাড়ির পাশে বিশাল বড় জায়গায় জুড়ে খড়ি আর কাঠের মেলা। সকলের কারণে দু একজন মানুষ রয়েছে মাত্র। দেখা যায় দু একজন এখানকার কর্মচারী। জায়গা অচেনা থাকার কারণে নূরের একটু সংকোচ লাগছিল কেবল। ধুলোর ছড়াছড়ি আর খড়ির গন্ধ নাকে এসছে। কাঠের আড়াল থেকে দুটো পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো নূরের ডাকে। এক কণ্ঠস্বর নূরে চেনা। সম্রাট ভাই বরিশালে গিয়ে কেমন ঘুরলেন? মাঝরাতের দিকে বাড়ি ফিরে সম্রাট সবেমাত্র ঘুম থেকে উঠে সকাল সকাল শীতের রোদ গায়ে মাখতে মাখতে ব্রাশ করতে করতে খোলা জায়গায় এসেছে। এ শীতে সম্রাটের পরনে সাদা আর নীল রঙের চেক লুঙ্গি, ধবধবে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি শক্তপোক্ত শ্যামদেহে চেপে লেগে আছে। শীতের সকালে এমন পোশাক পরিধান করা থাকা কেবল সম্রাটের দ্বারা সম্ভব। ছোট ছোট কোঁকড়ানো চুলগুলো অযত্নে অবহেলায় এলোমেলো। চোখে ঘুমের রেশ কাটেনি এখনো। সম্রাট এত সকাল সকাল এখানে আসার একটাই কারণ, কাল এসপি সাফওয়ান শিকদার এসে তদারকি করে গিয়েছে, এটা জানা উদ্দেশ্য মূল। সম্রাট ব্যাস করতে করতে ভীষণ বিরক্ত হয়ে জবাব দিল, দুই কাজ করতে করতে শান্তিতে একদণ্ড বসবার পারিনি আর ঘোরাঘুরি। লোকটা রসিকতা করে বলল, কি সম্রাট ওই বরিশাল থেকে লঞ্চে উঠলেন না? এটা কথা হইল? আপনি তো সুযোগ হাতছাড়া করার লোক না। সম্রাট রসিকতা করল। তর্কে তর্কে সম্রাট হঠাৎ হার মানল না। আজও হার মানল না। পাশ ফিরে থুতু ফেলল। সুযোগ হাতছাড়া করি আপনারে কে কইল? আমি ইচ্ছা করে উঠিনি। বিয়ের আগে লঞ্চে উঠতাম না, আর এটাও ঠিক না। আমি আবার নিয়মের কাজ করি না। লোকটা চিন্তিত করল, কেন? এর সাথে বিয়ের সম্পর্ক আবার কি? সুযোগ হাতছাড়া করে আইসেন এটা কন মিয়া? সম্রাট বিরোধিতা করল, উফ, নার্গিস আপার একটা গান শুনে নেই? বরিশালের লঞ্চে ওইটা লইব কেবিন রুমে। লোকটা উচ্চস্বরে হেসে ফেলল। সম্রাট হাসল না, কেবল ঠোঁটের দুষ্টু হাসি রেখে বলল, নার্গিস আপার গান শুনে কসম কাটছে বউ ছাড়া লঞ্চে উঠবো না। লোকটা হাসতে হাসতে বলল, সম্রাট ভাই, সকালে শুরু হয়েছে করে দিয়েছেন আপনার ভণ্ডামি। কেন? সকাল সকাল ভালো কাজ দিয়ে শুরু করলে সেই সুবাদে সারাদিন খারাপ কাজ করলে সেইগুলোতে নেকি পাবো নাকি? আপনার তর্কে জিতবার পারব না সম্রাট ভাই। সম্রাটের এমন বিশ্রী কথোপকথন শুনে গা ঝাঁকুনি দিয়ে উঠল নূরের। গা গুলিয়ে বমি এসেছিল। সামান্য হিজাব তুলে থুতু ফেলল। এই মানুষটার মতো আর দুটো অসভ্য লোক নূরের নজরে পড়েনি। বাধ্য হয়ে পেটের খিদের তাড়নায় সামনে অগ্রসর হয় নূর। জোরে জোরে কয়েকবার শ্বাস ছেড়ে সামনে নিল নিজের রাগ। সম্রাট কারো পদধ্বনি শুনে কাঠের আড়াল থেকে মাথা বের করল। নূরকে দেখে একটু অবাক হলো। মনে মনে আওড়ালো, সকালে দেখি আজ আমারে ঝটকা দিল। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি এনে বলল, আরে সকাল সকাল আমাদের এলাকার স্বাস্থ্যকর্মী আপা দেখা যায়। সম্রাট তার পরনের লুঙ্গি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। নূর বেশ খানিকটা দূরত্ব রেখে সম্রাটের মুখোমুখি দাঁড়ালো। এক নজর সম্রাটের দিকে নজর ফিরিয়ে নিয়েছে। চোখ নামে বলল, খড়ি কিনতে এসেছি। সম্রাট নূরের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করে বাঁকা হাসলো। দাঁড়ান, আমি আসতেছি। সম্রাট গোড়া ছেড়ে ডাকতে ডাকতে এগিয়ে গেল বাড়ির নীল রঙের প্রবেশদ্বারের গেটের দিকে। এ নূর, এক মগ পানি আর একটা শার্ট আন। নূর অন্যদিকে ঘুরিয়ে নজর বুলিয়ে চলছে। আশেপাশে কাঠের স্তূপ আর চেলাকাঠ, কোথাও কোথাও মোটা গাছের গুঁড়ি, এক পাশে রয়েছে বাঁশের স্তূপ। সম্রাট নিজের গায়ে শার্ট জড়াতে জড়াতে নূরের দিকে অপলক তাকালো। নিজ মনে বিড়বিড় করে বলল, বাবরে, হুজুরের ভদ্রমাইয়া জামাই ছাড়া পরপুরুষের দেহ দেখব? জীবন কবে কি এমন পুণ্যের কাজ করেছিলাম এই সুবাদে এত ভালো মানুষের সাথে দেখা হয় আমার? সম্রাট শার্টের বোতাম লাগালো না, ওভাবে অবহেলায় খোলা রাখলো। 2 মিনিট পর অহেতুক খাটনি করতে যাবে কেন? এক বিশাল বড় দাড়িপাল্লা রাখা, সেদিকে এগিয়ে যেতে যেতে ডাক চাললো, আপা আসেন। নূর সম্রাটের ডাক শুনে সেদিকে পা বাড়ল। একটু না, জ্বালিয়ে ভদ্রভাবে কাজ করে শান্তি পায় না সম্রাট। সম্রাটের মতো মানুষের শান্তি পিয়াসী। সম্রাট কীভাবে ঘাড় ঘুরিয়ে নূরের দিকে তাকালো। দুইজনের দূরত্ব মেপে হাঁটছিল। সম্রাট নিঃশব্দে মুচকে এসে বলল, তা আপা, শুকনো চেলাকাঠ নেবেন নাকি ভিজা চেলাকাঠ নেবেন? ভয়ঙ্কর রকমের ধৈর্য পরীক্ষা নিয়ে রাগ সংবরণ করল নূর। রাগে শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে মেয়েটা। নূর স্বাভাবিকভাবে জবাব দিল, শুকনো চেলাকাঠ। নূর নিজ মনে বিড়বিড় করল, দু একটা আপনার পিঠে
উপর ভাঙতে পারলে মনে শান্তি মিলল আমার। অসভ্যটা। সম্রাট নিঃশব্দে বাঁকা হাসলো। একজন কর্মচারী এগিয়ে এলো তাদের দিকে। সম্রাট লোকটাকে শুকনো খড়ি আনতে বলল। মধ্যবয়স্ক পুরুষ কাঁধে করে শুকনো খড়ি এনে ধূপ করে ফেললো মাটিতে। নূর চুপচাপ দেখলো। সম্রাট ঝুঁকে খড়িগুলো নেড়ে দেখলো, এরপর উঠে দাঁড়িয়ে হাত ঝাড়া দিয়ে হাতে লাগা ধুলোগুলো পরিষ্কার করে নিল। অতঃপর নূরের দিকে তাকিয়ে বলল, কত টাকা নেবেন? 200 টাকার। সম্রাটের কথায় বিশাল বড় দাঁড়িপাল্লায় মেপে দিল খড়ি। এবার ধূপ করে খড়িগুলো মাটিতে ফেলে দিল। নূর আশেপাশে নজর বুলাতে বুলাতে একটু ভিন্ন নিয়ে বলে, ভ্যান পাওয়া যাবে না? সম্রাট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নূরের দিকে। কিছু একটা আন্দাজ করতে পারলো। সম্রাট তার কর্মচারীকে বলল, চাচা, আলম চাচারে ভ্যান নিয়ে আসতে বলেন। হুজুরের বাড়িতে পাঠাইয়া দেন খড়িগুলো। ওনার ভালো কইরা নামাইয়া দিতে বলেন। আপনি খড়িগুলো ভ্যানে তুলে দিলেন। মেয়ে মানুষ এত ঝামেলার কাজ করতে পারবে না। নূর বেশ অবাক হয়ে সম্রাটের দিকে তাকালো। হয়তো এই মানুষটার থেকে এমন গোছালো সাহায্য আশা করছিল না নূর। সম্রাট নূরের দিকে তাকিয়ে বলল, আপনার চাচারে কই? ওনারা একটু ব্যস্ত। সম্রাট আন্দাজ করতে পারল, কিন্তু এ প্রসঙ্গ কথা বাড়ালো না। সমাজের রীতিনীতি এমনই, কারো কাছে অঢেল সময় থাকে না কেউ বিনা স্বার্থে প্রয়োজন করার। নিজ রক্তের ভেতরে এমন ছলচাতুরি, এ দেখে সম্রাট নিজের মনে ভরে সান্ত্বনা দিল। তার নিজের লোক নেই, নিজের লোকের দেওয়া কাটার আঘাত যন্ত্রণা নেই। এর থেকে বড় সান্ত্বনা আর কি হতে পারে? নূর তার হাতে থাকা ছোট কালো রঙের পার্স থেকে 100 টাকা দুটো নোট সম্রাটের দিকে বাড়িয়ে দিল। সম্রাটে সে টাকা হাত বাড়িয়ে নিয়ে বলল, আলম চাচারের ভ্যানে ভাড়া 20 টাকা দিয়েন। সেইখানে বলবেন উনি নামিয়ে দেবে, কোনো সমস্যা নেই। নূর হ্যাঁ সূচক মাথা নেড়ে কৃতজ্ঞতা জানালো। ধন্যবাদ। সম্রাট নূরের দিকে তাকিয়ে মৃদু হাসলো শুধু। সম্রাট আর দাঁড়ালো না, চলে এলো সেখান থেকে। নূর এক নজর শুধু সম্রাটের দিকে তাকালো। কাল রাতে বাবা আর সাফওয়ানের কথোপকথন অনবরত মস্তিষ্কে কড়ানাতে লাগলো। বিষয়টা নিয়ে এড়িয়ে যেতে চাইল নূর। এ মানুষ চুরি ডাকাতি করতে পারে ভদ্র সেজে থাকা মানুষ কতজন পাপ কাজ করে বেড়ায়, কেউ আড়ালে কেউ স্বেচ্ছায়। এ মানুষ স্বেচ্ছায় অভদ্রতার সিল গায়ে মেখে বেড়ায়, করতেই পারে, অবাক হওয়ার কিছু নেই। গ্রাস রাত্রি পর্ব 3। গল্পটা থেকে একটু সবাই শোনো, ভালো লাগবে আশা করি।